হ্যালো এভরিওয়ান। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে এত মাইকের আওয়াজ, যানবাহন এত বেশি, কিছু কথা বলা মুশকিল। এই যে টু ফেস কুত্তা, সাদা কালো দিকে দুই রকম। এখানে রাধানগরে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। কৃষ্ণ মাতা মঞ্চ কোথায় উদ্বোধন নাকি কি জানি, অনেক চেয়ার টেয়ার পাতা। এই রাধানগরটা পার করলে এই জায়গাটা একটু ফাঁকা থাকে। গভর্নমেন্ট কলেজের মাঠ ভোটের প্রচারের জন্য মোটামুটি একদম ধুলো ধুলো হয়ে গেছে। তো সকালবেলা গেছিলাম,
বোধহয় কালকে সকালে গেছিলাম ভবেন কলেজের মাঠে, 6টার দিকে হবে। তো দেখলাম বালি টালি দিয়েছে, ঠিক করার চেষ্টা করছে, এখনো ঠিক হতে সপ্তাহখানিক তো লাগবেই। তো গভর্নমেন্ট কলেজের মাঠ যে কয়েকদিন বন্ধ ছিল, সে কয়েকদিন আমি ভাবলাম যে মেন রোডে হাঁটা যায়, তো হাঁটছি। আজকে দেখা যাক আর একটু এগিয়ে দৌড়ানোর প্ল্যান। ভাবলাম সঙ্গে লাইভটাও করি, বাড়িতে বসে সবাই দেখতে পাবে। তো আজকে একটা গল্প শোনাবো, আমার কলেজ লাইফের গল্প, একটু বড় স্প্যান নিয়ে, আর একটু পলিটিক্সে ইনভলভ থাকবে তার মধ্যে। তো গল্পটা হচ্ছে, এইচএস পাস করলাম 2010, তারপর কলকাতার একটা কলেজে ভর্তি হয়েছিলাম, চারুচন্দ্র কলেজ নাম। তো চারুচন্দ্র কলেজ হচ্ছে বাম আমলের ভিতরে খোদ তৃণমূলী কলেজ। ভালো কথা, ভর্তি হলাম। এইবার ভর্তি হওয়ার পর তারপর দেখছি যে ওখানে 2 বছর পড়েছি, কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হওয়ার পর দেখছি ওখান থেকে জায়গায় জায়গায় সব সিনিয়র দাদারা যায় মারপিট করতে। কখনো গড়িয়ায় যাচ্ছে, গড়িয়া অ্যান্ড্রুস কলেজে খুব মারপিট হতো, কখনো আশুতোষ কলেজের সামনে যাচ্ছে, এরকম হতো। একদিন বোধহয় কিছু একটা সভা ছিল, বিশেষ সভা আমি জানি না, তবে ওই ভিক্টোরিয়ার ওইদিকে কোনো একটা মাঠে সভা ছিল। এইবার আমাদেরকে সেই জোর করে, সেদিন অ্যাটেন্ডেন্স মাস্ট। তো ওখানে ইউনিয়নের যারা ছিল তারা একদম মানে কি বলবো, বিরাট জোরে ধমকানো চমকানো করে। এবার আমি ফার্স্ট ইয়ারে পড়ি, অত তো আইডিয়া নেই। তো আসলাম কলেজে, কলেজ থেকে বাসে করে, তারপরে ম্যাটারও করে, লরি করে, সব ভরে ভরে, এই যে এরকম, এই যে এরা যাচ্ছে যেরকম মিডিয়াম সাইজ ম্যাটারও, তো এরকম ভরে ভরে নিয়েছে। এবার ঠিক আছে, আমরা বাসে ওঠার সুযোগ পাইনি, তো ম্যাটারে উঠে গেছি। এবার ম্যাটারে ওঠার পর যাচ্ছিল সব আশুতোষ কলেজের সামনে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আশুতোষ কলেজেও অ্যাপ্লাই করেছিলাম, কোনো কারণে চান্স পাইনি। এইবার আশুতোষ কলেজের সামনে দিয়ে যাচ্ছি,
হঠাৎ করে দেখলাম কোথার থেকে ওরা ব্যাগের মধ্যে আগে থেকেই রেখে দিয়েছিল, ইট পাটকেল কোথা থেকে বেরিয়ে পড়লো, দুমদাম দুমদাম আশুতোষ কলেজের দিকে ছোটাছুটি শুরু। এটা আমি বলছি 2011 সালের কথা, ভোটের আগে। এইবার 2010 কি 11 এরকমই হবে, মোটামুটি ভোটের আগে, তখন বাম জমানো চলছে, দুমদাম দুমদাম শুরু। আচ্ছা, দেখলাম, আমি বুঝে পেলাম না যে ওইখানে অনেক কটা স্টুডেন্ট দাঁড়িয়েছিল, ছেলেপিলে দাঁড়িয়েছিল, মানে রেগুলার ডে কলেজে। সেইখানে ওইভাবে কার মাথা ফাটলো, কার হাত ফাটলো, কোনো ব্যাপার না, জাস্ট ছুড়ে দিল। আচ্ছা, তো আমাদেরকে নিয়ে ওই ভিক্টোরিয়ার পাশেই কোনো একটা ময়দানে নামালো, একটু সাইডে নামিয়েছিল, দিয়ে একদম প্যারেড করে করে নিল মমতার সভা অবধি। এইবার আমাদের কারোরই বিশেষ ইচ্ছা ছিল না, আমরা সভা অবধি পৌঁছালাম, তো প্যারেড করে ঢোকা অবধি সবাই একদম খেয়াল করছিল। যেই একটু সাইড হলো সবার, মানে হয়তো ওদের কারোর সঙ্গে কথা বলা ছিল বা ইয়ে ছিল, যে আনাটা এইটুকুনি ওদের ইনস্ট্রাকশন ছিল, আমি যা বুঝলাম। এইবার তারপরে যখন সবাই পৌঁছে গেলাম, তখন আমরা সবাই সুসুর করে এদিক ওদিক দিয়ে বাসে টাসে উঠে সব মেসে, কারোর বাড়িও ছিল অনেকে ছেলেপিলে, তো তাদের বাড়িতে অনেক বন্ধুবান্ধব চা খেতে গেল। সবাই মোটামুটি 5-10 মিনিট মতন ছিলাম আমরা। তো তখন একটা বেশ মাহল চলছিল যে তৃণমূলের সভাতে যেতে হবে। তখন আরেকটা মানে খুব অদ্ভুত জিনিস ছিল, আমাদের চারুচন্দ্র কলেজের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় যেত, আর মাঝে মাঝেই যে দেখতাম যে কারোর হাতে ব্যান্ডেজ, কারোর মাথায় ব্যান্ডেজ। চারুচন্দ্র কলেজে কোনোদিনও তেমন মারপিট হয়নি যে বাইরের থেকে ছেলেপিলে এসে চারুচন্দ্র কলেজের ভিতরে ছেলেপিলেকে মারধর করেছে, সেরকমটা অন্তত আমার জানা নেই। এরাই সব যেত জায়গায় জায়গায়, এখন বাইক নিয়ে গাড়ি নিয়ে সব যেত, দিয়ে মারপিট টারপিট করে আসতো, কোনো কোনো মার খেয়েও আসতো, এরকম ছিল। এইবার তো সাধারণ যে এই যে চায়ের দোকান, তারপর ভাতের হোটেলগুলো, এইগুলো না বামেদের আমলে, বামেদের উপর বিরাট আক্রোশ। আমি তো মাঝে মাঝে বুঝতেও পারতাম না যে কেন এত রাগ এদের, কিন্তু একটা উটকো রাগ। ঠিক যেমন তৃণমূল যাওয়ার আগে তৃণমূলের উপর মানুষের অতিষ্ঠ রাগ। তৃণমূল যাওয়ার পিছনে অনেক বেশি কারণ রয়েছে, আমার মনে হয় বোর হয়ে বামেদের তাড়িয়েছিল, আর নিঃশ্বাস না নিতে পেরে তারপরে তৃণমূলকে তাড়িয়েছে, এরকম কিছু একটা হবে বলেই মনে হয় আমার। মানে তৃণমূল আমলের আমরা অনেক কিছুই দেখলাম, কীভাবে চুরি করা যায়, কত প্রকারের চুরি, কত প্রকারের কারচুপি। তারপর আমাদের জেনারেশনটা শেষ করে দিল। এই এখন যাদের বয়স মোটামুটি এই 40 থেকে মোটামুটি 26-27, এই যে জেনারেশনটা, এটা শেষ, শিক্ষা শেষ। তবে তৃণমূলকে সব দোষ আমি দিই না। এই আমাদের এই আশেপাশে শক্তিনগর একটা হাসপাতাল রয়েছে, তো শক্তিনগর হাসপাতালের কন্ডিশন আগে আরও খারাপ ছিল, সেখান থেকে একটু ইমপ্রুভ করেছে। তারপরে পিজি, SSKM, এই হাসপাতালগুলো একটু একটু হয়েছে। এমন না যে কাজ হয়নি, কাজ কিছু কিছু হয়েছিল, কিন্তু চুরি চামারি এত বেশি হয়েছিল যে চুরিটাই দেখা যাচ্ছিল শুধু। তারপরে প্রাইমারির এই তো হয়তো সামনে 32,000-এর চাকরি বাদ যেতে পারে, 18 তারিখে বোধ হয় ওদের শুনানি টুনানি কিছু একটা আছে। আচ্ছা, হলো, মানে খুব আজব পরিস্থিতি। নতুন সরকার আসলো,
এই কয়েকদিন মোটামুটি এই তো 7 তারিখ এসছে, 7 দিন 8 দিন মতন হয়েছে। মানে খুবই ভালো কাজ করছে বলে মনে হচ্ছে, তবে একটু বেশি সাধু সাধু ব্যাপার লাগছে আমার, যে সবার মানে বাকভঙ্গি, অতিরিক্ত শুদ্ধতা, হ্যাঁ যেখানে শুদ্ধতার দরকার নেই সেখানেও শুদ্ধতা, একটু এক্সট্রা করে শুদ্ধতা আর কি। মানে কেমন যেন একটা লাগছে যে এত ভালো তো ঠিক, আসলে 15 বছর তৃণমূলের সঙ্গে কাটানোর পর না এত শুদ্ধ শুদ্ধ ব্যাপারটা কেমন একটা লাগে। সামনে বোধহয় পঞ্চায়েত নেবে, বা একটা জায়গায় তো দেখালো বোধহয় 6,500 মতন নেবে। তারপরে প্রাইমারির মানে এখনই বোধহয় 2022-এর আর 25-এর যেই রিক্রুটমেন্টটা, সেটাতেই তো কত 13,000 সামথিং লোক নিয়োগ করার কথা ছিল, তো সেইটা তো মাঝখানে আটকে গেল। আমার মনে হয় ইন্টারভিউ আরেকবার হবে। আজকে তো শুনলাম প্রাইমারির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, তো 32,000 আমি ধরেই নিচ্ছি যে চাকরি বাতিল যাবে। 32,000 বাতিল গেল। আর আমি কিছুদিন আগে খোঁজ করছিলাম যে কত কত ভ্যাকেন্সি হতে পারে স্কুলগুলোতে, তো হাই স্কুল আর প্রাইমারি স্কুল মিলিয়েই তো 3.5 লাখের উপর ভ্যাকেন্সি রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলের যে এই যে এসএসসি হলো, এসএসসিটা কতজন ফর্ম ফিল আপ করেছে? 3.5 লাখ, 3 লাখ 3.5 লাখও ফর্ম ফিল আপ করেনি আর কি। তো কোথা থেকে একটা আমি ডাটা পড়িনি, কিন্তু ইউটিউব থেকেই শুনেছিলাম যে 6 লাখ থেকে 6.5 লক্ষ হচ্ছে বেকার যুবক ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। তো সেরকম হলে এক একজন তো একাধিক চাকরি পাওয়ার কথা। আমি মানে ধরে নিচ্ছি সব বেকার যুবক তো আর মানে পড়াশোনায় ভালো নয়, যারা একটু পড়াশোনা করে। যদি 6.5 লক্ষ সরকারি চাকরির আবেদনকারী হয় আর 3.5 লক্ষ শুধু স্কুল ডিপার্টমেন্টে হয়, হাই স্কুল আর প্রাইমারি স্কুল, তাহলে তো ব্যাস হয়ে গেল, বিরাট অ্যামাউন্টে দিয়ে। আর স্কুলগুলো সব খালি, প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে, মানে প্রচুর হাই স্কুল আর প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আমার নিজের চোখে দেখা। কলকাতাতেও একই, কলকাতাতেও তো মানে বেশিরভাগ নামজাদা সব স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। 15 বছর কম সময় না। তারপরে এটা তো গেল প্রাইমারি আর হাইয়ার কথা। রিসেন্টলি একটা ঘটনা দেখলাম, আর সিএসসির উপরেও তদন্ত চালু হয়েছে। ওই সাদা ওএমআর কেসের একটা স্কুল টিচার এখন কলেজে অধ্যাপনা করছে। তো একটা কমন সেন্স থেকে একটা কথা বলছি, মানে ওই লোকটা 26 পেয়েছিল খাতাতে, তো সেই লোকটা হচ্ছে গিয়ে 26 থেকে তার খাতার নাম্বার হয়ে যায় 53, তারপর সে হাই স্কুলে চাকরি পায়, এখন সে কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছে। অ্যাসিস্ট্যান্ট না অ্যাসোসিয়েট আমি অতটা ভালো দেখিনি, যাক কাজ করছে। এইবার যেই ব্যক্তিটি স্কুলে চাকরি পাওয়ার জন্য ঘুষ দিয়েছিল, তার মানে সে নিশ্চয়ই মনে করতো না যে তার যোগ্যতা কলেজে ঢোকার। তাহলে যার স্কুলে ঢোকার যোগ্যতা নেই সে কলেজে ঢুকে বসে রয়েছে। সিএসসিতে যে কী হারে ঘুঘুর বাসা হয়ে রয়েছে, দেখি যদি এই সরকার বার করতে পারে। মোস্ট প্রবাবলি 2011-12 পর থেকে যত কটা রিক্রুট হয়েছে সব কটার উপরই স্কুটিনি বসবে। কি বা এই তো ইয়ে তো বার হলোই, কি বলে মিউনিসিপ্যালিটি বার হলো, তারপর পঞ্চায়েত নিয়ে এখন দিলীপ ঘোষ কি বলছিল, সব কাগজপত্র নাড়াঘাটা হবে।
এবার দেখা যাক, চাকরি বাড়িয়েছে, মেয়াদ বাড়িয়েছে। এবার যদি ওই রকম ভ্যাকেন্সি হয় যে 3.5 লাখ মতন যদি ভ্যাকেন্সি হয়, সব মিলিয়ে বলছি, সব সেক্টর মিলিয়ে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে এই 6.5 লক্ষ বেকার, এবার 100 জনায় তো 50 জনা চাকরি পাওয়া, এটা তো ভাবাই যায় না কোনো জায়গায়। মানে বিরাট সংখ্যায় মানে চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা আছে, যদি এরা যেরকম বলছে সেরকমটা করে। ওই অনেক আছে আমারই বন্ধু বান্ধব, হয়তো কোনো একটা কাজে কর্মে ঢুকে গেছে, সব চাকরি ফর্ম ফিল আপও করে না, কি করবে? পরীক্ষা মানে চাকরির ফর্ম ফিল আপ করা মানেই তো আইসা, ওখানে উকুন বাসা চলছে, তো পরীক্ষার ফর্ম ফিল আপ করা মানেই তো ওই ফর্মের টাকাটা নষ্ট। পিএসসির পরীক্ষার এ তো ফুড ইন্সপেক্টর না কিসের একটা ছিল, তো তার তো শুনলাম যে একদিন গভর্নমেন্ট কলেজে গেছি, গভর্নমেন্ট কলেজে গিয়ে শুনছি যে আমি ওসব পরীক্ষা দিই না, আমি কম্পিটিটিভের জন্য কোনোদিনও স্টাডিই করিনি, আমার ভালো লাগতো না শুরু থেকেই। গেছিলাম একটা স্যারের কাছে, গেছিলাম 2-3 মাস পড়েছিলাম, তো 2-3 মাস পরে আমি বুঝে গেছিলাম যে ও আমার জন্য না, আমার দ্বারা হবে না সব। এইবার যাই হোক, যখনই গেলাম যে এমনি ঘুরতে গেছিলাম গভর্নমেন্ট কলেজের মাঠে, তো শুনলাম সব সিট বিক্রি হয়ে গেছে, পরীক্ষা হবে হয়তো আরও 2-3 দিন বাদে, পরীক্ষা রিটেন পরীক্ষা হওয়ার আগে সিট বিক্রি হয়ে যাচ্ছে সব কটা। মানে এমন কোনো সেক্টর নেই যেখানে কেউ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরি পেয়েছে আর সেটা সৎ। অনেকে বলবে সৎ, যেমন 26,000-এর মধ্যে ওই চোখের সামনে প্রমাণ, কিন্তু এতদিন তো 26,000-এ সবাই বলেছিল যে আমরা সৎ, কেউ তো বলেনি যে আমি অসৎ। তো তেমনিই বেরোবে, কত প্রফেসর বেরোবে এবার, তারপর পঞ্চায়েতেরও বেরোবে। আর আমাদের এখানে তো মিউনিসিপ্যালিটির রেট ফিক্স ছিল, কিন্তু আমি তো জানতাম 8 লাখ, এখন মানে নানান আলোচনা অনেকে বলছে, কেউ কেউ বলছে 5 লাখে হয়ে গেছে, কেউ কেউ বলছে 14 লাখে। তো আমি কনফিউজ হয়ে গেলাম যে উপরটা দেখা যাচ্ছে কিনা জানি না, পাখিগুলো খুব সুন্দর বানিয়ে শাড়ি বানিয়ে যাচ্ছে। তো আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে আমাদের যে পৌরসভায় তো আমি জানতাম 8 লাখ টাকায় ফিক্স আছে, এখন দেখতে পাচ্ছি যে অনেক ফ্ল্যাকচুয়েট করেছে রেটে। হ্যাঁ, মানে সবই তো দালাল, তো কোনো ডাইরেক্ট কানেকশান তার হয়তো 5 লাখ টাকা লেগেছে। আমি যাদের রেটের কথা শুনেছিলাম তাদের হয়তো সবাই রুটি নিয়ে যাচ্ছে, তাদের হয়তো ডাইরেক্ট কানেকশানে 5 লাখ টাকা লেগেছে। তারপর যাদের একটু দূরে কার কানেকশান, তাদের হয়তো একটু বেশি লেগেছে, 14 লাখ পড়ে গেছে। তো বেসিক্যালি যারা এখন বেকার ঘরে ডিপ্রেশনে বসে রয়েছে, তারা যদি মানে তাদেরকে এতদিন এত বছর যে টানা দেওয়া হয়েছিল যে তারা চাকরি পাচ্ছে না, তারা কিরকম পড়াশোনা করেছে, বেসিক গল্পটা হচ্ছে তাদের পড়াশোনার সমস্যাটা ছিলই না, সমস্যাটা ছিল যে সিস্টেম তাদেরকে চাকরি দিতে চায়নি, আর এর জন্য ছেলেপেলে পড়াশোনাও ছেড়ে দিয়েছিল। স্কুলে ওই 12 অবধি ছেলেপেলে পড়াশোনাটা করে বেসিক্যালি,
তো তারপর আর করতে চায় না। এইখানটা এসআরজি কমপ্লেক্স হয়েছে, সামনেটা কি সুন্দর লাগে দেখতে, ভিতরে কিছুই নেই, সব সাজানো গোছানো, মানে একটা জায়গা, রাস্তাটুকু নেই অন্তত শুরুর দিকটা, কিন্তু তারপরে আর কিছুই নেই। রিয়েল এস্টেটের না পুরোপুরি হাইট। যাই হোক, মাঠ পাড়া অব্দি চলে এসেছি, এখান থেকেই দৌড়ানোর চেষ্টা করি। দৌড়ালে আবার ফোনটা ধরা খুব মুশকিল, দৌড়ালে ফোন অনেক সময় স্লিপ করে যায়। আজকে ভাবছি যে হোক, দেখি না কতক্ষণ লাইভ করা যায়, দেখি। আর চিরাচরিত ফরম্যাটের থেকে একটু বাইরে চেষ্টা করলাম, যদিও চেষ্টা না, হতে হতে যেটুকুনি হয়েছে সেটুকুই, কোনো প্ল্যান জিনিস তো নয় এটা। একটু শেয়ার টেয়ার করে দিও, আমি যতটা জায়গায় পারলাম শেয়ার করলাম। এমনিতেও তো বোধহয় ফেসবুক এখন 30 দিনের বেশি রাখে না লাইভ। তো ভিউয়ার্সদের মধ্যে কারা কারা আছো যাদের চাকরির পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়েছে, ভালো পরীক্ষা হয়েছে অথচ চাকরি পাওনি, যেমন সেম টপিকে আমি বলি, 2014 সাল, হ্যাঁ 2014তে ফর্ম ফিল আপ হয়েছিল বা প্রাইমারি, ওটার পরীক্ষাটা 2015তে হলো। এইবার পরীক্ষাটা দিলাম, তখন আমার 3rd ইয়ার চলছে, পরীক্ষাটা দিলাম, পরীক্ষাটা দেওয়ার পর ওই একটু দৌড়ে নি, গোবরা কোথাও দিয়ে দৌড়ালে 5 কিলোমিটার হয়ে যাবে। তো দিলাম পরীক্ষা, বাড়িতে আসলাম, ও খুব জার্কিং লাগছে না, এটা ঠিক আছে। তো দিলাম পরীক্ষা, পরীক্ষা দিয়ে তারপর বাড়িতে এসে মিলালাম, মিলিয়ে দেখছি 115 হচ্ছে প্রাইমারির, দরকার হচ্ছে 90, টেট পাস করতে 90 মার্কস লাগে। এবার আমি তো 3rd ইয়ারে নাচছি যে ঠিক আছে, ভালো কথা, হয়ে যাবে, কলেজ থেকেও বেরোবো, চাকরিটাও হয়ে যাবে, আমার ডিএলএড এর ডিগ্রিটাও ছিল। ও বাবা, তখন তো ডিএলএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, দুটোই অপশান ছিল, ডিএলএড আর নন ডিএলএড দুজনেরই অপশান ছিল। এইবার কি হলো, পাসই করলাম না, এদিকে 115 হচ্ছে, আমি ধরলাম পরীক্ষার চাপে একটা দুটো গোল এদিক ওদিক হয়ে যেতেই পারে, তাও তো 110-এর উপরে। এইবার তাও পাস করালো না, পুরো ক্লিয়ারলি ওএমআর শিটে গন্ডগোল হয়েছিল। তারপরে বলি 2015-র যে পরীক্ষা দিয়ে এসে জানতে পারলাম আলিপুর যে থানা, সেখানে ওই পরীক্ষার 1 ঘন্টা আগে কোশ্চেন দিয়ে তারপর এফআইআর করা হয়েছিল। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে কোশ্চেন দিয়ে এফআইআর করা হয়েছিল। এবার তাহলে তো পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়া উচিত, যে কোশ্চেনই ঘুরে বেড়াচ্ছে ফিজিক্যাল কপি। এখন নিটে যেমন টেলিগ্রামের ডিজিটাল কপি ঘুরে বেড়াচ্ছিল, তেমনি ফিজিক্যাল কপি প্রাইমারির ঘুরে বেড়াচ্ছিল। সেই পরীক্ষায় কি করে, মানে এক্সাম তো হয়ে গেছিল, হয়তো অথরিটি জানতে এক্সাম হয়ে গেছিলো, অথরিটি জানতে কি, অথরিটি সবই জানে, জেনে বুঝে এগুলো হয়। এইবার দিয়ে তারপরে কি হলো যে ওই কোশ্চেনে পরীক্ষা হলো,
পরীক্ষা হয়ে তারপর ওটার রেজাল্টও বেরোলো টেট পাসের। আমি দেখলাম নট কোয়ালিফাইড। আমি বাড়িতে বললাম যে RTI করব। এবার বাড়ি থেকে বললো না এই হবে সেই হবে ওই হবে। এবার আমি কলেজে পড়বো, একটা সাধারণ স্টুডেন্ট। প্রথম কথা, হাতে বিশেষ পয়সা নেই। ওতে যে 200-500 টাকা লাগে, সেই 200-500 টাকা হচ্ছে আমার মাসের হাত খরচা হয়তো, তা আবার নিজের রোজগার করা। এবার ওইটুকু নিয়ে যদি চলে যায় তাহলে আর থাকবে কি। এবার সেই করে আর কিছুই করলাম না, নট কোয়ালিফাইডই থেকে গেলাম। 2022-এ হঠাৎ করে কি মনে হলো যে যাই, এবার ফর্ম ফিল আপটা করে পরীক্ষাটা দিলাম। পরীক্ষা পড়তে ইচ্ছা করছিল না, ওই পুরোনো বইগুলোই 2-3 দিন একটু ঘাটলাম, দিয়ে তারপর পরীক্ষা দিলাম। রেজাল্ট বেরোলো, দেখলাম এইবারটা কোয়ালিফাই করে গেছে। আচ্ছা, খুব ভালো কথা। সেটা 2022 সাল, আজও তার রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি। 2026 পড়ে গেল। গেছিলাম ইন্টারভিউ দিতে, দিয়ে এলাম। ইন্টারভিউ, ওই যে যারা ইন্টারভিউ নিচ্ছিল, ইন্টারভিউয়াররা সবই রদ্দি বলা চলে এক শব্দে। ওখানে কিরকম টিচার চাইছে জানি না, হয়তো খুবই অনুগত এবং সেলফ কনফিডেন্সহীন টিচার চাইছে। যাই হোক, মোস্ট প্রবাবলি আরেকবার ইন্টারভিউটা হবে। 2বার ইন্টারভিউ দেবো, কি আছে, যতবার নেবে ততবার দেবো। রোমাঞ্চ। এখন তো আর এরকম অবস্থা নেই আমার যে ডাল ভাতের সমস্যা। ডাল ভাত তো জুটেই যাবে। তো দেখি এবার ভিউয়ার্সরা বলুক তারা কোন কোন পরীক্ষাকে টার্গেট করছে, একটু কমেন্টে লিখে জানিও। আর লাইভ ভিউ কেমন এনজয় করছো তোমরা? একটু কমেন্ট করতে হয় তো। দৌড়াচ্ছি, হয়তো পড়তে পারবো না, কিন্তু তাও পৌরসভার খুব তৎপরতা। আবার আবিষ্টা বিষ ছড়াচ্ছে। আজকে দেখলাম ওই পাড়ায় দিচ্ছে, ধুয়ো দিচ্ছে মশা মারার। তারপর সকালবেলা নিয়মিত আবর্জনার গাড়ি আসছে। হাঁটছি, এত হাঁপিয়ে গেছি যে দৌড়াচ্ছিও বলতে পারলাম না, হাঁটছি বলে দিলাম। দেখি আজকে ইচ্ছা আছে 5 কিলোমিটার দৌড়ানোর, হয় কিনা। সব থেকে আমি যেটা বেশি খুশি হয়েছি এই নতুন সরকার আসার জন্য, সেটা হচ্ছে কৃষ্ণনগরের রাত দিন লাউড স্পিকারে অনেক কিছু শোনানো হতো। একটা বিশেষ সমুদায়ের বিশেষ গান শুনতে পেতাম। আর রোজ দিন
কোনো ফেস্টিভ সিজন হয় ঠিক আছে, রোজ দিন হয়তো বিকেলে প্রাইভেট পড়াচ্ছে চালু, 5টা বাজতে না বাজতে চালু। বিরক্তিকর ছিল, বললেও শুনতো না। আর এদের বলে বেসিক্যালি সম্মুখ নষ্ট। আইন করো, সোজা বন্ধ করো। এটা খুবই খুশি হয়েছি আমি, অন্তত নিজে পার্সোনালি খুশি হয়েছি যে বিজেপি সরকার এসে এই দিনে 5 বার করে হ্যারাসমেন্ট বন্ধ হয়েছে। বিকেলে এখন একটা বেশ আজব কালচার হয়েছে, চায়ের দোকানে দেখি প্রচুর ভিড়ভাট্টাটা হয়। তো এখানে একটু গ্রাম সাইডের দিকে আসলে বোঝা যায় যে চায়ের দোকানগুলোতে তো ভিড় আছে, তার পাশাপাশি আবার ইয়েতেও ভিড় আছে। সেই যে সাইডে হয়তো কোনো সিমেন্টের স্ট্রাকচার থাকলো, সেখানেও ভিড়টা রয়েছে। সেখানের ভিড়টা পরিষ্কারভাবেই বোঝায় যে ওদের না পকেটে পয়সা নেই। ওই যে চাটা খাবে, যে 10 টাকা বা 50 টাকা লাগবে, সেই টাকাটা ওদের পকেটে নেই। কিন্তু বিকেলে ওদেরও তো দুটো মানুষের সঙ্গে কথা বলতে ভালো লাগে, দুটো ফ্রেশ হাওয়া খেতে ভালো লাগে। ওরা বেরোয়, ওরা বেরিয়ে রাস্তার ধারে একটু ঠেক টাইপের করে। আর যাদের মা বাবার পকেটে পয়সা আছে ছেলে মেয়েকে দেওয়ার জন্য, তারাই দেখি বেশি চায়ের দোকানে টোকানে যায়, বা যেসব ছেলে পেলে হয়তো অল্প বিস্তর ইনকাম আছে। চায়ের কালচারটা আমি না কোনোদিনও বুঝে উঠতে পারলাম না। যে আমি এটুকুনি বুঝি যে অ্যাডভার্টাইজ দেখিয়ে দেখিয়ে কী করে মানুষকে বোঝানো যায় যে আমি যেটা বেচছি সেটাই ভালো এবং সেটা তোমার খাওয়া উচিত এবং রোজ দিন খাওয়া উচিত। 50 বছর আগে চা বলে কিছু ছিল না। তারপর কোম্পানি এলো, বোঝালো যে দুজন মানুষ গল্প করতে গেলে নাকি মাঝখানে চায়ের দরকার। চা প্রথমে চা দরকার ছিল, বিস্কুটটা পরে এলো। তো সবাই বুঝলো হ্যাঁ, তো দুটো মানুষ কথা বলবে, চাটা না হলে কি করে হয়। তো তারপর আরও একটু ডিপ গেল, কোম্পানি বিস্কুট ইন্ট্রোডিউস করলো। আর তার সঙ্গে সঙ্গে পাবলিকও ততদিনে মেনে নিয়েছে যে আমি সামনের জন্য আর যে বাড়ি যাচ্ছি, তখন বেসিক্যালি সাইকেলই ছিল, হেঁটে বা সাইকেল চালিয়ে যে গেলাম সামনের জনের বাড়ি, সামনের জন্য 5 টাকাও ফসাবো না, তাই কখনো হয়। যে এ থেকে কালচার চালু হলো চায়ের। তারপরে খুব আজবভাবেই চায়ের দোকানের কালচার চালু হলো। এখন তো চা ইন্টিগ্রাল পার্ট, চা ছাড়া নাকি চলেই না, কি জানি। আমার তো হেভি চলছে, আমার চা খেলেও হয় না খেলেও হয়। আমি গতকালকেই চা খেয়েছি, 1 কাপ খেলাম, আবার তার আগে 1 সপ্তাহ খাইনি। কি আসে যায়, চা খেতে ভালো, খাওয়াই যায়। কে বলে রোজ দিন চা না খেলে ঘুম ভাঙে না, চা না খেলে এটা হয় না ওটা হয় না, এগুলো অতিরিক্ত ন্যাকামো। এখন খুব আজবভাবে একটা দোকানে চায়ের দামও দেখি প্রচুর নেয়, 20 টাকা 50 টাকা এরকম তো নেই, 50 টাকাই বেশিরভাগ। বসে এখন চা পাওয়া বিরল। 5-এ তো খুব চেনা জানা দোকান না থাকলে খুঁজে বার করতে পারবেন না যে 5 টাকায় কোথায় চা পাওয়া যায়। মানে ভালো চায়ের কথা বলছি আর কি। বাপরে, ভালো ঘন হয়ে গেছে, সামনে থেকে ফিরে যাবো। এখানে ভালো ছেলেপিলে বেশ খেলাধুলা করছে। এখনকার দিনে বিরল দৃশ্য, ছেলেপিলে বিকেলে কোথাও এসে একটু খেলছে।
এখান থেকেই ফিরি। সামনে আবার বাজার, ওখানে এই যে ছেলেপিলে খেলছে। এবার বিদায় জানানোর পালা। আমাকে একটু স্পিড বাড়াতে হবে, আর এতেই এত কাঁপছে, আর একটু জোরে দৌড়ালে আর ঠিক করে ধরে রাখতে পারবো না। তো টাটা, আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটা বিষয়ে কথা হবে, দেখা হবে, টাটা।